হ্যালো এন্ড ওয়েলকাম টু 10 মিনিট স্কুল আজকের লাইভ ক্লাস। এই প্রথম আমরা এসএসসি লাইভ ক্লাস নিয়ে কাজ করছি। এখন এই ক্লাসগুলো মূলত এবার যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ 2018 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাসগুলো আমরা করছি। এবং এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব একদম পুরোপুরি এসএসসি সিলেবাসটা কভার করার জন্য। আমি আজকে এসেছি জেনারেল ম্যাথ নিয়ে। জেনারেল ম্যাথের খুব পরিচিত একটা চ্যাপ্টার সেট ও ফাংশন। এই সেট ও ফাংশন চ্যাপ্টারটা নিয়েই আমাদের আজকের দুটো লাইভ ক্লাস হবে। এখন হবে সেট নিয়ে, পরে হবে ফাংশন নিয়ে। আচ্ছা, আমার মনে হয় এসএসসি লাইভ ক্লাস এই প্রথম বলে সবাই খবরটা জানে কিনা আমি একদম শিওর না। আমি আশা করব তোমরা সকলে তোমাদের নাম্বার ওয়ান কাজ যেটা হবে, এখনই এই ক্লাসটা শেয়ার করে ফেলো। শেয়ার বাটনে প্রেস করে ফেলো যাতে তোমার যে বন্ধুরা আছে তারা সকলেই এই লাইভ ক্লাসটা পেয়ে যায়। তো তারা নিজেরাও পরবর্তীতে তোমরা দেখবা যে আগামীকাল তোমরা এই ক্লাসটা নিয়ে একসাথে আলোচনা করতে পারবে। পুরো চ্যাপ্টার একসাথে কভার হবে। কোনো জায়গা যদি তোমাদের বুঝতে বাকি থাকে নিজেরা আলোচনা করেও কভার করে ফেলতে পারবে। আচ্ছা, এখন যে কাজটা শেয়ার, যেটা তুমি শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে ডান, তুমি শেয়ার করেছো। তারপরেই আমরা লাইভ ক্লাসে চলে আসবো, মূল লাইভ ক্লাসে। জাস্ট শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে ডান। আচ্ছা, এখন ধরো মূল লাইভ ক্লাসে আমরা চলে আসবো। মূল আলোচনা হলো গিয়ে সেট নিয়ে। আচ্ছা, সেট বলতে আমরা কি বুঝি? সেট বলতে আমরা বুঝে থাকি যে কোনো জিনিসের সুসংজ্ঞায়িত একটা গুচ্ছ আকার। যেমন ধরো আমার পরিবার, এটা কিন্তু আমি সংজ্ঞায়িত করে দিয়েছি। আমার পরিবার আমার ফ্যামিলির অংশই হতে হবে, এটা সংজ্ঞায়িত করা। আমার পরিবারের যে সেটটা তার নাম হয়তো দিলাম আমি এফ। এখন আমার পরিবারের সদস্য যারা আছে তাদের সবাই কিন্তু এই সেটের উপাদান। ধরা যাক আমার পরিবারে আমার বাবা আছে তো ফাদার দিলাম, মা আছে মা দিলাম, ফাদারটা এটা ছোট হাতে দিয়ে দেই যেহেতু সেটটাকে আমরা বড় হাতের এফ দিয়ে প্রকাশ করেছি। মাদারের মা। আবার ধরো ভাই বোন আছে, ভাই একজন নাসিম এন দিলাম, বোন ধরো রিফা একজন আর ওয়ান দিলাম, আর একজন বোন আছে আর টু দিলাম, এবং আমি নিজে সেটা ধরো এ দিলাম। এই যে এইখানে এইখানে ছয়টা উপাদান আছে, এফ এম এন আর ওয়ান আর টু এ। আমার পরিবারের 6 জন সদস্য, বড় সড়ো পরিবার। এখন এই যে যতজন আছে সবাই আসলে এই এফ এরই অংশ। তো এটা একভাবে দিয়ে থাকে। আমরা ধরো ফাদার, সে বিলং করে এই ফ্যামিলির সেটে, বিলংস টু, সে এটার অংশ। আমরা এভাবে বলি যে এফ বিলংস টু এফ, এই যে এই উপাদানটা এই সেটের অংশ। অথবা ধরো এম, এটাও আছে, এটাও এই এফ সেটের অংশ। তো এই যে এই জিনিসগুলা এগুলাই হলো গিয়ে সেটের উপাদান এবং সেট। আমরা কি সবাই সেট আর সেটের উপাদান জিনিসটা মূল থিমটা বুঝতে পেরেছি? সেট হলো গিয়ে গুচ্ছ, সুসংজ্ঞায়িত কিছু জিনিসের গুচ্ছ। এখানে যেমন প্রত্যেকটা জিনিস হলো গিয়ে পরিবারের সদস্য, তো এটা একটা সুসংজ্ঞায়িত গুচ্ছ। এবং উপাদান বলতে বুঝবো এই যে যার অংশটা আছে একটা উপাদান, সেটাই হলো গিয়ে আমাদের সেটের উপাদান। তাহলে আমরা যদি সকলেই সেট ও সেটের উপাদান বুঝে থাকি তাহলে আমরা মূল যে চ্যাপ্টারে যেতে পারবো। আমাদের মূল চ্যাপ্টারে এখনই শুরু হয়ে যাবে। তাই এখনো যারা লাইভ ক্লাসে আসেনি তাদেরকে আমন্ত্রণ জানাতে, তুমি এখনো যদি শেয়ার বাটনে প্রেস না করে থাকো তো প্রেস করে দাও। এর ভিতরে আমরা কিছুটা গল্প করি, তোমরা আমাদেরকে জানাও যে তোমরা কে কোন স্কুল থেকে এই লাইভ ক্লাসটি করছো এবং কোন জেলা থেকে লাইভ ক্লাসটি করছো। তাতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইভ ক্লাসটা কত দূর পর্যন্ত রিচ করেছে। তাহলে প্লিজ এখনই তুমি কমেন্ট করে জানাও দ্রুত, যেন তোমরা বলে দাও যে তোমরা কোথা থেকে ক্লাসটা করছো এবং কোন স্কুল থেকে ক্লাসটা করছো। আচ্ছা, আমরা কমেন্ট দেখি। ধন্যবাদ ইমু।
ঢাকা মিরপুর থেকে জানিয়েছে খালিদ বিন সাবের, মণিপুর হাই স্কুল ঢাকা মাহমুদুর রহমান ফাহিম। আচ্ছা, জয়পুরহাট, টাঙ্গাইল, রামিম তাওহিদ বলেছে টাঙ্গাইল, মুয়াজ আহমেদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, উদিত্য কুমার শর্মা বলেছে আচ্ছা মাদারীপুর ইউআই স্কুল ক্লাস 9 থেকে। আচ্ছা, যারা ক্লাস 9 এ আছো তারাও ক্লাসটা করতে পারো, আমার মনে হয় তোমরা সকলেই ক্লাসটা বুঝতে পারবে এবং পুরোটাই আমরা কভার দিব। আচ্ছা, এখন ধরো আমরা নেক্সট একটু কাজে চলে যাই। দেখো, আমরা সেটকে প্রকাশ করতে পারি, সেটকে আমরা প্রকাশ করতে পারি মেইনলি দুইটা ধরনে। একটা হলো কি সরাসরি বলে দেয়া যে একটা সেটের উপাদান কে কে, সরাসরি আমি বলে দিব। যেমন একটু আগে আমি যেটা করেছিলাম যে আমার সেটে কে কে ছিল, প্রত্যেক জনের 6 জনের নামের প্রথম অক্ষর ধরো আমি হয়তো দিয়ে দিয়েছি, কিন্তু জিনিসটা একটু অন্যভাবেও দেয়া যেতে পারতো। দেখো, আমরা বলতে পারতাম এফ, এটা তো আমার ফ্যামিলি, এই এফ দিয়ে আমি বলতে পারতাম এক্স সাজ দ্যাট এক্স অর্ণবের ফ্যামিলির সদস্য, অর্ণব এর ফ্যামিলির সদস্য, ফ্যামিলির সদস্য। যদি এইভাবে বলে থাকি সাথে সাথে কিন্তু বেশি জিনিস বের হয়ে যায়। অর্ণবের ফ্যামিলির সদস্য কে কে এটা যদি তোমার জানা থাকে, তোমাকে বললে তুমি সাথে সাথে বলে দিতে পারবা, এটাকে সাথে সাথে তালিকা করে নিয়ে আসতে পারবা যে হ্যাঁ হয়তো ফাদার, মাদার, তারপরে বাকি যে সদস্যগুলো আছে প্রত্যেকটা তুমি নাম বসিয়ে বসিয়ে দিতে পারবা। কিন্তু শর্ত একটাই, তোমার বুঝতে হবে যে এক্স সাজ দ্যাট এক্স অর্ণবের ফ্যামিলির সদস্য, এটা বলতে কি বোঝায়, ফ্যামিলির সদস্যগুলো কে কে এটা তোমার জাস্ট বুঝতে হবে। এখন যেহেতু দুইটা প্রকাশের পদ্ধতি আছে, কোন প্রকাশের পদ্ধতিটা তোমরা নিবা? কথা হলো গিয়ে এখন বিভিন্ন সময় বিভিন্নটা দরকার হয়। কেন দরকার হয় আমি একটু দেখাই তোমাদেরকে। ধরো তোমার কাছে একটা বিশাল সেট আছে, বিশাল, যে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যত বেজোড় সংখ্যা আছে সবগুলার সেট, সবগুলা এই সেটের সদস্য। ধরো এই সেটের নাম দিলাম এ, 1 3 5 7 9 ডট ডট ডট। তুমি বুঝতেই পারছো যে এই পুরোটা লিখতে গেলে আমার ক্লাসের অনেকক্ষণ চলে যাবে। তো এই 1 থেকে 100 পর্যন্ত যত বেজোড় সংখ্যা আছে আমি কি পুরোটা তুলে দিব? অবশ্যই না, এটা তুলতে অনেক বেশি যেহেতু কষ্ট হবে, আমরা এই ক্ষেত্রে সেট গঠন পদ্ধতিটা ইউজ করব। সেট গঠন পদ্ধতি এটা বলতে বোঝায় যে সেটের উপাদানগুলো কে কে এটা সরাসরি দেয়া থাকবে না, কোনো একটা সাধারণ ধর্ম দিয়ে দেয়া থাকবে যেটা দিয়ে বোঝা যাবে যে এরা কারা। যেমন ধরো এটার ক্ষেত্রে যদি আমি দেখাতে চাই এ সমান এক্স সাজ দ্যাট এক্স এমন একটা সংখ্যা, এরা কি 1 থেকে 100-র ভিতরে এবং এরা বেজোড়। আমি বলবো যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এন এই কথাটা আমি বলে দিলাম কারণ এগুলো প্রত্যেকটাই কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 থেকে 100-র ভিতরে তো আরো সংখ্যাও আছে, 1.5, আরো নানা রকম সংখ্যা আছে, কিন্তু এই সংখ্যাগুলো এই ক্ষেত্রে যেহেতু আসবে না, আমরা বলে দিলাম এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এই এন দিয়ে কি বোঝায় নিশ্চয়ই জানো, যে পজিটিভ হতে হবে, নাম্বারগুলো পজিটিভ হবে এবং নাম্বারগুলো পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক এবং পূর্ণ। যেমন 1 একটা ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, 1.5 একটা ধনাত্মক সংখ্যা কিন্তু অপূর্ণ সংখ্যা। এখন পরের যে কথাটা, এক্স একটা বিজোড় সংখ্যা, এক্স একটি বিজোড় সংখ্যা, এক্স বিলংস টু এন সাজ দ্যাট, এভাবেই বলা উচিত এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স একটি বিজোড় সংখ্যা। এবং আমি একটা জিনিস বেঁধে দিব, যেহেতু যত বিজোড় সংখ্যা আছে দুনিয়ার সবগুলো এটার ভিতরে অন্তর্ভুক্ত না, তাই আমি 1 থেকে 100 এই লিমিটের ভিতরে এনে দিব। লিমিটটা এভাবে 1 is less than x is less than 100। যখনই আমি এইভাবে সেটটা গঠন করে দিলাম, তুমি যখন তখনই চাইলে এটার তালিকা বের করে ফেলতে পারো, যেহেতু তুমি জানো যে n জিনিসটা কি, 1 থেকে 100-র ভিতরে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, এবং আরেকটা জানো যে বিজোড় সংখ্যা, সাথে সাথে তোমাকে দিতে বললে তুমি লিখে দিতে পারবে যে 1 3 5 7 9 একদম পুরোটা। কিন্তু কখনো কখনো আবার যে সেটটা থাকে বেশ ছোটখাটো, এই ছোটখাটো সেটকে আমরা এত জটিল করে সেট গঠন করার প্রয়োজন হয় না।
যেমন ধরো একটা সেটের সদস্য আছে মাত্র দুইটা, 2,4। এখন এটাকে চাইলে অবশ্যই তুমি সেট গঠন পদ্ধতিতে নিয়ে আসতে পারবে, কিন্তু এটা এইভাবে সবচাইতে সিম্পল। আচ্ছা, এটাকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে আনবে, এটা তোমাদের কাছে প্রশ্ন। তোমরা একটু বের করো দেখি যে 2,4 এটা তো তালিকা পদ্ধতি, এখানে 2 আর 4 দুইটা উপাদানই দেয়া আছে। এইটাকে যদি তোমার সেট গঠন পদ্ধতিতে আনা লাগে তুমি কিভাবে করবে? প্রত্যেকে চেষ্টা করো, এখনই কমেন্ট করে জানাও যে এটার সেট গঠন পদ্ধতিটা কেমন হবে। আচ্ছা, আমরা কমেন্ট গুলা দেখা শুরু করব, তোমাদেরকে একটু সময় দিচ্ছি, এখনই জানাও যে সেট গঠন পদ্ধতিটা কেমন হবে। আচ্ছা, বাফারিং হচ্ছে প্রচুর, এটা হয়তো কানেকশনের জন্য একটু বাফারিং হয়ে থাকতে পারে। আচ্ছা, আর এইচএসসি ম্যাথ লাইভ ক্লাস আবার হবে অবশ্যই। আচ্ছা, আমরা সাউন্ড সিস্টেম ঠিক রাখার চেষ্টা করছি, সমস্যা নেই, চেষ্টা করছি আমরা। নাজমুল সোনিক ধন্যবাদ। আচ্ছা, তৌফিকুল ইসলাম ধন্যবাদ। আচ্ছা, এখনো কলেজের নাম জানিয়েছেন নাইজুর রহমান আকাশ, এখন পর্যন্ত এখনো কলেজের নাম জানিয়েছে আর কি। এখন পর্যন্ত কেউ সেট গঠন পদ্ধতিটা কিভাবে হবে তা বলতে পারোনি, এখনো চেষ্টা চালিয়ে যাও, জানাও যে গঠন পদ্ধতিটা কিভাবে হবে। গঠন পদ্ধতিটা কিভাবে হবে প্লিজ তাড়াতাড়ি এখন জানাও। আচ্ছা, আমরা এখন মূল ক্লাসে আবার চলে যাচ্ছি। দেখো, আমরা সেট প্রকাশ করে দেখলাম, সেট গঠন পদ্ধতি। আমরা এখন তোমাদের কাছে এমন ভাবে দেয়া হবে যে একটা সেট দেয়া আছে, ধরো বলা আছে যে এটা তালিকা পদ্ধতিতে হয়তো দেয়া আছে, তাকে সেট গঠন পদ্ধতিতে নিয়ে আসতে হবে। আবার গঠন পদ্ধতিতে দেয়া আছে, তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। আমাদের কাছে প্রথম ধরো এখন একটা এক্সাম্পল দেয়া আছে, x belongs to n such that x belongs to n। আচ্ছা, একটু ডান পাশে নিয়ে দিচ্ছি আমরা, x belongs to n such that x square is greater than 9 এবং x cube is less than 130, less than 130। আচ্ছা, এখন এই ক্ষেত্রে তোমাদের কাছে কি একটা জিনিস দেয়া আছে, একটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, আমাদেরকে তালিকাটা বের করে নিয়ে আসতে হবে। জিনিসটা এমন যে কোনো একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার যে বর্গ, এটাকে স্কয়ার করলে যে মানটা হয় সেই মানটা 9 এর চাইতে বড় হবে, কিন্তু এটাকে কিউব করলে যে মানটা হয় সেটা 130-এর চাইতে ছোট হতে হবে। এখন এই ধরনের সংখ্যাগুলো আমরা বের করে নিয়ে আসব। এটার জন্য কি আমরা একটা জিনিস জানি যে এক্স এর মান অবশ্যই বিলংস টু এন, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এন ধরো একবার আমি দিলাম এক্স এর মান, এন এর ভিতরে কি কি আছে আমরা জানি যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এরকম অনেকগুলো সংখ্যা আছে। এটা 5 এ শেষ হয়ে যায়নি, একদম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এটা একটা অসীম সেট, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। এখন এক্স এর মান আমরা শুরুতে ধরো 1 নিলাম, এক্স ইকুয়াল টু 1 হলে, যদি এক্স ইকুয়াল টু 1 হয় তখন এক্স স্কয়ার ইকুয়াল টু কত হবে? এটা কিন্তু 1ই হবে। এবং সেটা কি 9 এর চাইতে বড়? অবশ্যই না। তাহলে এইটা 9 এর চাইতে বড় না, আমি এইভাবে কেটে দিতে পারি, নট গ্রেটার দ্যান 9। আমার শর্ত পূরণ হচ্ছে না। আমি চাইলে এই কিউব নিয়ে আরো একটা পার্ট যেতে পারি, না গেলেও চলবে। ধরো দিলাম, যাও এক্স কিউব ইকুয়াল টু 1 এবং সেটা আবার 1/3 চাইতে ছোট কিনা, সেটা 1/3 চাইতে ছোট। এই দিক দিয়ে ঠিক আছে, এক্স কিউব ইকুয়াল টু 1 1/3 চাইতে ছোট। এখন ধরো এক্স ইকুয়াল টু আমি 2 দিলাম, তখন কি হচ্ছে? তখনও এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, যেটা কিনা 9 এর চাইতে বড় না। যেহেতু 9 এর চাইতে বড় না, এই শর্তটাও মানছে না, তাহলে আরো বড় সংখ্যা লাগবে। 3 হলে তখন কি হচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 9। এটা কি 9 এর চাইতে বড়? না, এটা 9 এর সমান কিন্তু 9 এর চাইতে বড় না। যদি এমন হতো যে
এটা 9 এর চাইতে বড় না। আচ্ছা, যদি এমন হতো যে এটা গ্রেটার দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন ইকুয়াল টু এরকম দেয়া আছে, অথবা লেস দেন ইকুয়াল টু এরকম একটা জিনিস দেয়া আছে, ইকুয়াল টু দেয়া থাকলে কি হতো? সমান হতো। ঠিক আছে, এখন সমান হতো, এই ক্ষেত্রে সমান হচ্ছে না, তাহলে এইটা সমান নাই, এটাও বাদ। এক্স ইকুয়াল টু 4 হলে, এক্স ইকুয়াল টু 4 হলে কি হবে? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 16। আচ্ছা, এটাও নট, এটা কি নট গ্রেটার দেন 9? না, এটা নট গ্রেটার দেন 9 না, এটা 9 এর চাইতে বড়। আবার এক্স কিউব যেটা, সেটা কত হচ্ছে? যেহেতু 4 নিয়েছি, 4 এর কিউব হলো 64, এটা 1/3 এর চাইতে ছোট। আমরা এই প্রথম একটা জিনিস পেয়েছি যেখানে কিনা আমার পুরোপুরি শর্তটা মিলছে। এর আগের যত কিছু ছিল শর্তগুলো কিন্তু মিলে নাই। আরো একটু আগে দেখি যে মিলে কিনা। এক্স ইকুয়াল টু ধরো 5 দিলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এটা 9 এর চাইতে বড়। এবং এক্স কিউব ইকুয়াল টু 125, এটা 1/3 এর চাইতে ছোট। তাহলে এই 4 এর ক্ষেত্রেও শর্তটা মানছে, 5 এর ক্ষেত্রেও শর্তটা মানছে, কিন্তু এক্স ইকুয়াল টু 6 হলে, এক্স ইকুয়াল টু যদি 6 হয় সেক্ষেত্রে কি শর্তটা মানবে? আমরা একটু দেখে নেই। এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, এটা অবশ্যই 9 এর চাইতে বড়, কিন্তু এক্স কিউব এটা ইকুয়াল টু হচ্ছে 216, এটা কি 1/3 এর চাইতে ছোট? না, 216 1/3 এর চাইতে অনেক বড়, তাহলে এই শর্তটাও মানছে না। এখন আমি যতই উপরে যেতে থাকবো ততই কি হবে? এক্স কিউবের মানটা 1/3 এর চাইতে আরো বেশি বেশি করে বড় হতে থাকবে। তাহলে আর এক্স ইকুয়াল টু 7, 8 এগুলো নিয়ে লাভ নাই। আমরা যা পেয়ে গেছি সেটা হলো গিয়ে এক্স ইকুয়াল টু 4 এবং এক্স ইকুয়াল টু 5, এই দুইটাই সম্ভব। তাহলে আমাদের যে নির্ণেয় সেটটা, সেই সেটের অংশতে থাকছে 4 এবং 5। এইভাবে আমাদের যদি সেট গঠন পদ্ধতিতে দেয়া থাকে, যদি সেট গঠন পদ্ধতিতে দেয়া থাকে, খুব সহজেই আমরা তালিকা পদ্ধতিতে সেটগুলো নিয়ে চলে আসতে পারি। তোমরা যারা এই গঠন পদ্ধতিতে সেট দেয়া থাকলে তালিকা পদ্ধতিতে আনতে পারবা, একদম শিওর, তোমরা সকলেই আমাকে কমেন্ট করে জানাও যে ডান, তোমরা বুঝে গেছো, আর গঠন পদ্ধতিতে থেকে তালিকায় নেওয়াটা কোনো ব্যাপার হবে না। আমরা পরবর্তীতে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে নিয়ে যাব। আচ্ছা, 4,5 ইমরান হোসেন অলরেডি জানিয়েছে 4,5। তারপরে আচ্ছা, জয় জানিয়েছে 4,5, ধন্যবাদ তোমাদের সকলেরই। ডান, আই ক্যান, ইট ইজ ইজি। নোমান জানিয়েছে হ্যাঁ, যথেষ্ট সহজ এই জিনিসটা। আচ্ছা, এখন আমরা গঠন পদ্ধতির দিকে যেতে থাকবো, এবং তার জন্য আমি একটু একটু বেসিক আলোচনা করব একটা জিনিস নিয়ে। সেই জিনিসগুলোর নাম হলো গিয়ে গুণনীয়ক। সেই জিনিসগুলোর নাম হলো গিয়ে গুণনীয়ক, গুণনীয়ক আর গুণিতক। এই দুইটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করব, গুণনীয়ক এবং গুণিতক। দেখো, গুণনীয়ক জিনিসটা কি? এটা এমন কিছু সংখ্যা যেটা দিয়ে ভাগ করলে অন্য একটা সংখ্যা একেবারে নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য মানে কোনো ভাগশেষ থাকবে না। যেমন ধরো, এখানে আছে 15 একটা সংখ্যা। এই 15কে যদি আমি একটা সংখ্যা ধরো 8 দিয়ে ভাগ করি, যদি 8 দিয়ে ভাগ করি, এটা কি থাকবে? 8, এখানে ভাগশেষ থেকে যাবে 7, অর্থাৎ ভাগফল হচ্ছে 1। তাহলে কোনোভাবে এই যে 15কে 8 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তবে 8 15 এর কোন রকম গুণনীয়ক নয়। তাহলে 15 এর গুণনীয়ক কারা? দেখো, 15 এটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 1 দিয়ে ভাগ করলে আমাদের যা হবে 15 হবে। একদম এখানে 15 ভাগ ফল হচ্ছে 15, কোনো কাটাকাটি হচ্ছে না। তুমি চাইলে 15কে 5 দিয়ে ভাগ করে দেখতে পারো, ভাগফল আসছে 3, কোনো ভাগশেষ আসছে না। আবার ধরো 15কে 3 দিয়ে ভাগ করে দেখো, ভাগফল হচ্ছে 5, ভাগশেষ থাকছে না। তাহলে যে সকল জিনিস দিয়ে ভাগ করলে 15 এর কোন রকম ভাগশেষ থাকছে না, সেগুলোই হলো গিয়ে 15 এর গুণনীয়ক। যেমন ধরো 1, 3, 5, 15, এগুলো 15 হলে গুণনীয়ক।
আচ্ছা, এখনো যারা লাইভ ক্লাসে আসেনি তাদের জন্য এই গুণনীয়ক শেখার সাথে সাথে এখনই শেয়ার করে দাও। এই যে এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে আরো অনেক বেশি মানুষের কাছে আমরা রিচ করতে পারি এবং তারা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হতে পারে। তাহলে শেয়ার করো এবং কমেন্ট করো যে ডান, তুমি বুঝতে পেরেছো গুণনীয়ক জিনিসটা কি এবং শেয়ারও করেছো। শেয়ার এটাও লিখে জানাতে পারো যে হ্যাঁ তুমি শেয়ার করেছো। আচ্ছা, আমরা গুণনীয়কের পরে এখন চলে যাব গুণিতকের দিকে। আচ্ছা মাজহারুল ইসলাম শফি, তুমি খুব বেশি লেট করোনি, আমরা সেট নিয়ে একটু আলোচনা করেছি আর তারপরে এখন বেশি আলোচনার ভেতরে নাই, সমস্যা নেই। আর যেটা আছে, আচ্ছা মাজহারুল ইসলাম সমস্যা নেই। জাহিদ ইসা হাসান জানিয়েছে ডান। আচ্ছা ওসমান গনি জানিয়েছে ডান। জি ভাই বুঝে গেছি। ওকে ধন্যবাদ, তোমরা বুঝেছো এবং শেয়ারও করে ফেলো। এখনকার কাজ যেটা সেটা হলো গিয়ে আমাদের গুণিতক বিষয়ক আইডিয়া। দেখো গুণিতক জিনিসটা কি, গুণিতক গুণনীয়কের ঠিক উল্টো। গুণনীয়কের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছিলাম যে কোনো একটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষটা থাকছে না। গুণিতকের ব্যাপারটা কি, তোমরা নামটা নিশ্চয়ই জানো সকলেই। ধরো চারের নামটা, এই চারের নামটা নিয়ে একটু চিন্তা করো। চারের নামটা কেমন হয়? 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12। এই যে এই চারের নামটা, এটা দিয়ে আসলে আমরা গুণিতকের আইডিয়াটা নিয়ে আসতে পারবো। তবে এটা একদম 10 দিয়ে গুণ হলেই যে শেষ হয়ে যাবে তা না। দেখো এই যে 8 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, 12 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3, 16 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4। অর্থাৎ 4-এর গুণিতক তারাই যাদেরকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ হবে না। যেমন ধরো এই যে 44, এটার নামটার ভিতরে আমরা সাধারণত 10 দিয়ে 10 পর্যন্ত যাই। এখন 44 4-এর গুণিতক কিনা, এটা 44 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো সাথে সাথে বুঝে যাবে এটা 4-এর গুণিতক কিনা। ভাগ করে তুমি রেজাল্ট পাচ্ছ হলো গিয়ে 11। যেহেতু 11 হচ্ছে, তাহলে অবশ্যই যেটা 4 হলো গিয়ে 44-এর গুণিতক। তাহলে আমরা গুণিতক যদি বুঝে থাকি, আমরা চাইলে সেট এখন গঠনও করতে পারবো। গুণনীয়ক গুণিতক দুইটা থেকেই আমরা সেট গঠন একটু দেখে নিব। ধরো তোমার কাছে একটা সেট দেয়া আছে, এমন ভাবেই দেয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে। আমরা কি করব, আমরা সেটাকে থেকে ধরো তালিকা পদ্ধতি বানাবো, বা তালিকা দেয়া আছে গঠন পদ্ধতিতে বানাবো। এখন আমরা কি করছি, ধরো এক্স, এখন গঠন দেয়া আছে এক্স সাজ দ্যাট x belongs to n such that x এমন সংখ্যা বলা আছে যে x 4 এর গুণিতক এবং 4 এর গুণিতক তো অসংখ্য, তাই না? এখন বলে দেয়া আছে যে x এর মান 4 এর চাইতে বড় হতে পারে, আবার 16 চাইতে ছোট হতে পারে, এর চাইতে বাইরে যাবে না। আমরা জানি 4-এর গুণিতক কারা, আমরা জানি যে 4 একে 4 হয়, 4 দুগুণে 8 হয়, 3 চারা 12 হয়, আর 4 চারা 16 হয়। এখান থেকে এক টানে আমরা বলে দিতে পারবো যে 4-এর গুণিতকের যে সেটটা, সেই সেটে থাকবে হলো গিয়ে 4, 8, 12, 16। এটা কি করলাম, গঠন পদ্ধতি থেকে আবার তালিকা পদ্ধতিতে নিয়ে গেলাম। তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতেও আমরা নিয়ে যেতে পারি এই গুণনীয়ক আর গুণিতকের যে আইডিয়াটা, সেটা থেকেই। দেখো তালিকা পদ্ধতি ধরো একটা দেয়া আছে, একটু অন্যরকম একটা তালিকা পদ্ধতি ধরো দিয়ে রেখা হচ্ছে। তালিকা পদ্ধতিতে দেয়া আছে এমন যে 1, 3, 5, 15, এই 4টা সংখ্যার কথা দেয়া আছে। 1, 3, 5, 15, এই যে 4টা সংখ্যাকে তুমি সরাসরি দিবা না, তুমি এমন ভাবেই দিবা যেন কোনো একটা এক্স বা কোনো ভাবে ঘুরিয়ে দিবা আর কি, কোনো একটা সাধারণ ধর্ম তোমার নিয়ে আসতে হবে। হয়তো গুণনীয়ক হতে পারে, গুণিতক হতে পারে। আমরা যদি খেয়াল করি ভালোভাবে, দেখো 1, 3, 5 আর 15 প্রত্যেকটাই 15 এর গুণনীয়ক। 15 এর গুণনীয়ক মানে কি, 15 কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়।
তাহলে আমরা সাথে সাথে বলে দিতে পারবো যে এই যে তালিকা পদ্ধতিটাকে এটাকে এইভাবে দেখাতে পারবো যে x belongs to n such that x এমন সংখ্যা যে x 15 এর গুণনীয়ক, x 15 এর গুণনীয়ক, এবং আরো একটা জিনিস 15 এর গুণনীয়ক এইটুকু দিয়েই আসলে কাজ হয়ে গেল। এর ক্ষেত্রে যেহেতু গুণিতক না আর কোনো কাভার করা লাগবে না, 15 এর গুণনীয়কের ভেতরে এই কয়েকটাই আছে। কিন্তু যদি ধরো এরকম দেয়া নাই, আমার কাছে 1 3 15 একটু অন্যভাবে দিয়ে লাগতে পারে যে হ্যাঁ 15 পরে আরো কোনো কিছু সদস্য দিয়ে রাখতে পারে, সেক্ষেত্রেও আমরা দেখবো যে হ্যাঁ এটা গুণনীয়ক হচ্ছে না গুণিতক হচ্ছে, জোড় বিজোড় আরো নানা জিনিস দেখবো যে এই জোড় হচ্ছে বিজোড় হচ্ছে, নানা জিনিস দিয়ে আমরা সেট তালিকা পদ্ধতিতে থেকে খুব সহজে সেট গঠন পদ্ধতিতে নিয়ে চলে আসতে পারি। আচ্ছা আমি দেখি যে তোমাদের কি অবস্থা। 4 8 12 16 লিখে জানিয়েছে ইমরান হোসেন কে। আচ্ছা ওকে বুঝতে পেরেছে বলেছে মারুফ। ওকে আচ্ছা আমরা তাহলে এই চ্যাপ্টার আরো ভিতর থেকে ভিতরে চলে যাচ্ছি। এখনো যদি কেউ লাইভ ক্লাসে না এসে থাকে তাদেরকে আনার একটু ব্যবস্থা করো, এবং সেই ব্যবস্থাটা কি শেয়ার বাটনে প্রেস করা। তোমরা শেয়ার করে দাও এই ভিডিওটা আরো বেশি করে, যেন আরো মানুষকে এই ক্লাসটা রিচ করতে পারে। আমরা পরের টপিকে চলে যাব, এবং এই টপিকটা খুবই জরুরি তোমাদের এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেই টপিকটা হলো যে বিভিন্ন প্রকারের সেট। আমরা সেট তো জানি যে হ্যাঁ সেট হলো গিয়ে কিছু সুসংগঠিত গুচ্ছ আর কি, বিভিন্ন জিনিসের একটা গুচ্ছ করে দিলে সেটা সেট হয়ে যায়। কিন্তু সেটের প্রকারভেদ হতে পারে অনেক রকম। একটু পরে তোমাদের কাছে আমি সেটের প্রকারভেদ করার জন্য একটা হেল্প চাবো, এবং সেই হেল্পের আগে আমি একটু জিনিস দেখে নেই। জিনিসটা হলো গিয়ে সসীম সেট এবং অসীম সেট। সসীম আর অসীম। সসীম সেট আমরা জানি যে সসীম মানে হলো গিয়ে যার কিনা সীমা আছে, একটা লিমিট আছে। আর অসীম সেট মানে হলো তার কোনো লিমিট নাই। ধরে নাও আমরা বেশ কিছু সেট নিয়ে আলোচনা করছিলাম, আমার ফ্যামিলি হোক অথবা যত পূর্ণ সংখ্যা আছে সেই সেট হোক, এগুলো কিন্তু একদিক দিয়ে মারাত্মক রকমের বিপরীত। যদি আমার ফ্যামিলি নিয়ে বলি সেখানে সদস্য সংখ্যা 6 জন, সেটা একটা সসীম সেট। কিন্তু যদি বলি ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ এন নিয়ে আমি যখন কথা বলেছিলাম, এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটটা এটা কিন্তু অসীম সেট। তোমাকে যদি বলি যে এখন থেকে তুমি লেখা শুরু করো, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি লিখে যাবে, কিন্তু কোনোভাবেই দশমিক এই যে এইটা এনটা কমপ্লিট করতে পারবা না। কারণ 1 2 3 4 একটার পর একটা আসতেই থাকবে, কোনোভাবেই তুমি শেষ করতে পারবে না, কোটি কোটি চলে যাবে। তাহলে এটা একটা অসীম সেট। সসীম সেট অসীম সেট। এবার তোমাদের কাছে একটা কাজ, তোমরা সকলেই আমাকে জানাও যে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা 2 থেকে বড়, 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট? তোমরা সকলে কমেন্ট করে আমাকে জানাও এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কোনটা, 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। জিনিসটা এইভাবে চাইলে আমরা দেখাতে পারি x 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, এইভাবে থাকবে নট ইকুয়াল 2 থেকে বড় 3 থেকে ছোট। আচ্ছা আমরা কমেন্টে দেখি, রহিম খান জানিয়েছে আবার একটু বলতে। আচ্ছা আমরা মেইনলি বুঝিয়ে থাকছি সসীম সেট আর অসীম সেট। সসীম হলো গিয়ে যে সেটের সদস্য সংখ্যা লিমিটেড, এর চাইতে বেশি আর নাই। ধরা যাক এই আমার ফ্যামিলি হোক, অথবা যদি তোমাকে বলি 1 থেকে 4 পর্যন্ত যে সকল সংখ্যা আছে সে সকল সংখ্যার সেট, সেটাও কিন্তু একটা সসীম সেট। আবার অসীম সেট কোনটা? যেটা কিনা এই যে ধরো ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ যে নাম্বার গুলা 1 2 3 4 এভাবে শত শত চলে যাবে, শুধু পজিটিভ নাম্বার গুলাই থাকবে। তো ওইটা হলো কি একটা অসীম সেট। আচ্ছা আমাদেরকে
রাব্বি জানিয়েছে 2.5, এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা সে মনে করেছে। আল হাসিব বলেছে আচ্ছা এটা কিন্তু 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, 2 থেকে বড় 3 থেকে ছোট এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা আছে আমাদেরকে জানাও। আচ্ছা আল হাসিব জানিয়েছে 3। আচ্ছা অনেকেই কমেন্ট করিয়ে জানিয়েছো যে তোমাদের আইডিয়াটা কি, যে 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা আছে। আসলে এরকম কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নেই। 2 এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। পরবর্তী যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সেটা হলো গিয়ে 3। কেউ কেউ 2.5 লিখে জানিয়েছো। এখন কথা হলো গিয়ে 2.5 এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা এক্ষেত্রে দশমিক থাকে না। 2.5 মানে 5/2, এটা একটা ভগ্নাংশ, এটাতে দশমিক থাকবে না। যেহেতু 2.5 এটাও সম্ভব না কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আসলে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট এরকম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাও নেই। এখন যদি তোমাকে বলি এইরকম অবস্থায় তোমাকে একটা সেট বানিয়ে দিতে, তুমি কিভাবে সেটটা বানাবা? সেটটা হবে আসলে তার ভেতরে কোনো সদস্য থাকছে না, এবং এই ধরনের সেটকেই আমরা বলে থাকি ফাঁকা সেট। ফাঁকা সেটের ভেতরে কি থাকে? কোনো রকম সদস্য থাকে না, অর্থাৎ একদম ফাঁকা। এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে ফাঁকা সেট এমন অথবা ফাঁকা সেট এমন। ফাঁকা সেট তাহলে আশা করি সবার ক্লিয়ার। সসীম সেট যার সেটের সদস্য সংখ্যা লিমিটেড, অসীম সেট যার সেটের সদস্য সংখ্যা অনেক অসীম, আমরা এইটার ভিতরে লিগে কভার করতে পারবো না। আর ফাঁকা সেট যেটার ভিতরে কোনো সেটের সদস্যই নাই, এটাকে আমরা বলে থাকি ফাঁকা সেট। তাহলে এইবার তোমাদের আবার আমি হেল্প চাবো। সেই হেল্পটা কি? এবার মনে হয় সবচাইতে বেশি হেল্প তোমরা করতে পারবা। তোমাদের কাছে জানতে চাই তোমরা এখন কারেন্টলি কোন কোন খেলা খেলো, স্বদেহে খেলো, খেলা দেখা না, এবং এখন খেলো, আগে খেলতে এমন না। খেলা আমি দুইটা ধরে নিব, একটা হলো গিয়ে ফুটবল, ফুটবল এফ, এবং ক্রিকেট সি। তোমরা শুধুমাত্র এফ সি এটা লিখে জানালেই চলবে। কে ফুটবল এখন খেলো, কে ক্রিকেট এখন খেলো, কে দুইটাই এখনো খেলো, এবং কে একটাও খেলো না। আমার মতো বর্তমানে আমি এখন একটাও খেলি না। তো ফুটবল ক্রিকেট তোমরা সকলে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোনটা খেলো, ফুটবল নাকি ক্রিকেট, তোমাদের আইডিয়াটা কি আমি দেখি। আচ্ছা অলরেডি রিফাত জানিয়েছে সে ফুটবল। আচ্ছা রিফাত, আমরা এই ডেটাগুলো ইউজ করব এখন, অনেক এটা লাগবে। ধরো ফুটবলের ভেতরে, ফুটবলের সেটের ভিতরে রিফাত আছে, আর আমি লিখেই না ফুটবল। আচ্ছা আচ্ছা ক্ল্যাশ অফ ক্ল্যান এটা আমি ভেতরে রাখি নাই, সো এটা একটু বাদ থাকবে। ক্ল্যাশ অফ ক্ল্যান না, অন্য কোনো একটা। আচ্ছা আমি ধরে নিলাম যে ক্ল্যাশ অফ ক্ল্যান সে এইটার ভেতরে কোনোটা খেলে না, সে হলো গিয়ে ফারহান। ফারহান সে কোনোটাই খেলে না এদের ভেতরে। আচ্ছা একটাও খেলি না, এটা সানিয়া জানিয়েছে, তো এস এটা একটাও যারা খেলে না তাদের ভেতরে। সেম টু ইউ ইমরান জানিয়েছে, আচ্ছা একটাও খেলে না আই। ফুটবল জানিয়েছে ফারহান, আচ্ছা ফুটবলের ভেতরে ফারহান, আমরা F1 দিয়ে লিখলাম। আচ্ছা দীপ সরকার জানিয়েছে ক্রিকেট সি। আচ্ছা সি এর ভেতরে তাহলে একটা সদস্য পাওয়া গেছে, দীপ সরকার, আমরা দিলাম দীপ। আচ্ছা রাসেল জানিয়েছে ফুটবল, আমরা রাসেল, আর অলরেডি একটা আছে, আমরা দেখি আরো কিছু। মোহাম্মদ আল হাসিব জানিয়েছে ক্রিকেট, আমরা এইচ দিয়ে রাখলাম ক্রিকেট। আর কেউ? আচ্ছা ক্রিকেট জানিয়েছে রিয়াদের ক্রিকেট, আমরা আর প্রাইম দিয়ে রাখলাম ক্রিকেট হিসাবে। আচ্ছা ফুটবল জানিয়েছে মোস্তাফিজুর রহমান, আমরা এম দিয়ে রাখলাম। আচ্ছা অলরেডি আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়ে গেছি, আমরা এই ইনফরমেশন থেকে বাকি সংজ্ঞাগুলো নিয়ে আসবো। দেখো জিনিসটা কিভাবে হয়। ফুটবল ক্রিকেট এমন কি কেউ নাই যে দুইটাই খেলো? ফুটবল ক্রিকেট দুইটাই খেলো এমন কেউ? যদি কেউ নাও থাকো, আমি ধরে নিলাম এই আর যে আছে সে ফুটবল আর ক্রিকেট আসলে দুইটাই খেলে, আমি ধরে নিলাম।
আচ্ছা, এই ধরে নেওয়াটা আমাদের কাজে লাগবে। দেখো, এখন এটার ফলে আমাদের যে আলোচনা, আমাদের আলোচনার ভেতরে মোটমাট 9 জন মানুষ আছে, আসলে 8 জন, যেহেতু আর এখানেও আছে এখানেও আছে, মোটমাট আসলে 8 জন মানুষ আছে। এই 8 জন মানুষ সবাইকে নিয়ে যে আলোচনা, এই সবাইকে নিয়ে যদি আমি একটা সেটে সবকিছু নিয়ে আসি, পুরো 8 জনের নামটা আমি যদি এই এক সেটে নিয়ে আসি, তবে ওটাকে আমরা বলে থাকবো সার্বিক সেট ইউ। তাহলে ইউ কি? সার্বিক সেট। সার্বিক সেট ডান। সবাই মিলে একটা আলোচনায় যদি নিয়ে আসা যায়, সেটাই হলো গিয়ে সার্বিক সেট। আমাদের আলোচনার ভিতরে এরা ছাড়া কেউ থাকে না। তাহলে পরের যেটা সার্বিক সেট ডান, উপসেটের আইডিয়াটা তোমাদেরকে দেই। উপসেট কি? এটা আর একটা সেট। এই সেটের ভেতরেও কিছু সদস্য থাকে, এবং সদস্যটা কেমন হবে? এই সদস্যগুলো আরো কোনো একটা সেটে থাকবে। যেমন ধরো, এই ক্ষেত্রে আমাদের যে এফ আছে, এফ এর ভেতরে সদস্য আছে আর, F1 এবং M। এই যে 3 জন উপাদান, এই 3 জন কিন্তু আমাদের যে সার্বিক সেট, এই সার্বিক সেটের ভেতরেও আছে। তাহলে তখন কি হবে? এরা এই সার্বিক সেটের উপসেট বলতে পারবো আমরা। অর্থাৎ আমাদের যে, আমি এফ নিয়ে আলোচনা করছি, এফ ইজ এ, এটা হলো গিয়ে উপসেট। কার উপসেট? এই ইউ এর উপসেট। অর্থাৎ যারা ফুটবল খেলে তারা পুরো ইউ এর উপসেট। আসলে সার্বিক সেটের উপসেট, প্রত্যেকটা সেটই সার্বিক সেটের উপসেটই হবে, কারণ এই যে ক্রিকেটের ভেতরে যারা আছে তারাও তো আসলে সার্বিক সেটের ভেতরে আছে। তো সেক্ষেত্রেও বলে দেওয়া যায় যে ইউ ইজ এ সাবসেট অফ ক্রিকেট, সি ইজ এ সাবসেট অফ ইউ। তাহলে আশা করি সাবসেট কি তা বুঝে গেছো। যদি সি এর যে সদস্যগুলা এটা ইউ এর ভেতরেও থাকে, তাহলে সি কে বলা যায় ইউ এর সাবসেট। তাহলে একটু চিন্তা করো তো, ধরে নাও, জাস্ট ধরে নাও, এইখানে যে ডি এইচ এবং আর আছে, এই ডি এইচ আর এই ব্যক্তিগুলাও অন্য একটা সেটে আছে। ধরো তারা ক্যারম বোর্ডও খেলে, তারা ক্রিকেটও খেলে এবং ক্যারম বোর্ডও খেলে। তো এই ক্ষেত্রে ক্যারম বোর্ডের ক্ষেত্রে, ধরো ক্যারম বোর্ড না, ব্যাডমিন্টন দিলাম যে ওইটা, ব্যাডমিন্টনের ভেতরে তারা যেহেতু আছে, সেখানে ডি এইচ আর প্রত্যেকে আছে। তাহলে আমরা বলতে পারি যে সি, যেটা সি এর যে উপাদান, এগুলো ডি তেও আছে। তাহলে সি ইজ এ সাবসেট অফ বি। আবার ধরো বি এর যে উপাদানগুলো আছে, এগুলো কিন্তু সি সেটেও আছে। তাহলে বি ইজ এ সাবসেট অফ সি। যদি এমন হয় যে একজন আরেকজনের উপসেট, ওই যে যেজন ও আবার এরই উপসেট, তখন কি হবে? আসলে বি আর সি এই দুটো সমান। আমরা সেটের সমতা দেখানোর জন্য, এই বি ইকুয়াল টু সি দেখানোর জন্য মাঝে মাঝে এমন করে থাকি যে একজন আরেকজনের উপসেট কি না এটা দেখিয়ে থাকি। আচ্ছা, উপসেট বুঝে গেছো। প্রকৃত উপসেট, এই আইডিয়া একটু জানা দরকার। একটু আগে আমরা বি ও সি নিয়ে যে আলোচনাটা করলাম, এরা আসলে প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট তখনই হবে যখন ধরো এই যে বি এর একটা হলেও সদস্য, ধরো সি এর সদস্য একটু হলেও বেশি হবে, বি এর চাইতে কিছুটা হলেও বেশি হবে। আইডিয়াটা, ধরো ব্যাডমিন্টন খেলে ডি এবং এইচ, এই দুজন ব্যাডমিন্টন খেলে, আর ব্যাডমিন্টন খেলে না। তাহলে কি হবে? বি এর যে সদস্যগুলো আছে সে কিন্তু সি তেও আছে। তাহলে আমরা বলতে পারি বি ইজ এ সাবসেট অফ সি। সি এর যে সদস্যগুলো আছে তারা কি বি তে আছে? ডি আছে, এইচ আছে, কিন্তু আর নাই। তাহলে ডি, এই যে সি এর যে একটা সাবসেট, সি এর যে একটা সদস্য আর নাই, তখনই ওটাকে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সি কিন্তু বি এর কোনো উপসেট না। তার মানে বি যেটা, সে আসলে সি এর প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটে এমন একটা হলেও সদস্য থাকবে, যেমন এখানে একটা সদস্য আর, যেটা কিনা এই সেটে থাকবে না। তাহলে উপসেট, প্রকৃত উপসেট ডান। উপসেট জিনিসটা কি? যেখানে কিনা একটা সেটের কিছু সদস্য আরেকটা সেটেও থাকবে, তখন বলবো এই সেটটা ওই সেটের উপসেট। প্রকৃত উপসেট, একটা সেটের কিছু সদস্য আরেকটা সেটে থাকবে, ঠিক আছে, আরেকটা যে সেটটা থাকবে সেই সেটে কমপক্ষে একটা হলেও বেশি সদস্য থাকবে, তখন বলবো যে এটা আরেকটা প্রকৃত উপসেট।
আচ্ছা, সবাই জানিয়ে দাও যে হ্যাঁ তোমরা উপসেট প্রকৃত উপসেট বুঝে গেছো। বলো যে ডান, তাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি বুঝাতে পেরেছি, সবার ডান হয়ে গেছে, আমরা নেক্সট পার্টে চলে যেতে পারবো। সো কমেন্ট করে জানাও যে ডান, উপসেট প্রকৃত উপসেট এগুলো বোঝা হয়ে গেছে। আমরা পরের কিছু সেট গুলোতে তখন চলে যাব। আচ্ছা, আহ মাঝারুল শাফি বলেছে ডান। আচ্ছা আরেকটু বোঝান। আচ্ছা মাঝারুল শাফি বলেছে আরেকটু বোঝান। আচ্ছা আরেকটু বোঝে কি, উপসেট জিনিসটা জাস্ট এমন যে দুইটা সেট ধরো, এই যে বি আছে, বি কমা এইচ এরকম, তার ভিতরে দুইজন সদস্য ডি আর এইচ। অন্য আরেক জায়গায় এখানেও ডি আর এইচ আছে, তার মানেই হলো গিয়ে বি সি এর উপসেট। দ্যাটস ইট, অনেক ইজি। আচ্ছা, ডিফারেন্সটা ঠিক মতো বুঝো নাই। আচ্ছা অনেকেই যেহেতু কমেন্ট করছো, আমি এই পার্টটুকু আবার একটু দেখাচ্ছি না। ডিফারেন্স যদি ঠিক মতো বুঝে না থাকো, সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে দেখো, উপসেট আর প্রকৃত উপসেট, উপসেটের জাস্ট শর্তটা কি, ধরো এরা কেমন আছে, এ এর ভিতরে আছে 1 2, বি এর ভেতরে আছে 1 2 3, সি এর ভেতরে আছে 1 2। আমরা এখন উপসেট প্রকৃত উপসেট দুইটাই বুঝে যাব। ধরো এ এর ভিতরে যে আছে 1 আর 2, এই বি এর ভেতরেও কি 1 আর 2 আছে না? আছে। তাহলে এ আর বি, এ বি এর উপসেট। যদি কোনো একটা সেটের দুইটা উপাদান, ধরো যে যতগুলো উপাদান আছে সেগুলো আরো একটা সেটের প্রত্যেকটা উপাদানে, মানে এই সেটের ভেতরেই যদি থাকে, যেমন 1 আর 2 এমন ভাবে আছে, তখন বলে দিব যে এ বি এর উপসেট। কিন্তু প্রকৃত উপসেট এই আইডিয়াটা, ধরো এ বি এর উপসেট বললাম, আরো একটা দেখো, এ এর ভিতরে আছে 1, এর ভিতরে আছে 2, সি এর ভেতরেও এই 1 আর 2 আছে। তাহলে আমরা বলতে পারবো যে এ সি এর উপসেট। দুইটাই কিন্তু উপসেট, এ বি এর উপসেট, এ সি এর উপসেট, কারণ এর যে দুইটা উপাদান সেগুলো সি তেও আছে, সেগুলো বি তেও আছে। কিন্তু দেখো তো, সি তে এই দুটো উপাদান ছাড়া এক্সট্রা কোন উপাদান আছে? নাই। কিন্তু বি তে একটা এক্সট্রা উপাদান আছে, সেটা হলো কি 3। যদি এরকম একটা হলেও এক্সট্রা উপাদান থাকে, তার চাইতে আরো বেশিও থাকতে পারে, তখন সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ এ বি এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, একদম রিয়েল উপসেট। তখন ক্ষেত্রে বলবো। যদি এ বি এর এমন অংশ হয় যে বি তে এর যে সদস্যগুলা আছে এগুলো ছাড়াও আরো একটা কমপক্ষে সদস্য থাকে, তখনই বলে দিতে পারবো যে হ্যাঁ বি আসলে, এ আসলে বি এর প্রকৃত উপসেট। আমি আশা করি এখন সবাই ক্লিয়ার হয়ে গেছে যে উপসেট আর প্রকৃত উপসেট কি। উপসেটের ক্ষেত্রে যে সদস্যগুলো আছে সেটা অন্য একটা সেটে থাকলেই চলে, আর প্রকৃত উপসেটের ক্ষেত্রে সদস্যগুলো তো থাকবেই, সাথে অন্য কোন একটা সদস্য কমপক্ষে একটা থাকা দরকার, না থাকলে ওটা প্রকৃত উপসেট না। আচ্ছা, এখন একদম পরিষ্কার হলো ব্যাপারটা, রিয়াদ জানিয়েছে আচ্ছা ডান, এখন সাথী জানিয়েছে ডান। আচ্ছা এখন বোধহয় প্রত্যেকে বুঝে গেছে উপসেট আর প্রকৃত উপসেটের ডিফারেন্সটা। এখন আমরা তারপরে যা করব, উপসেট প্রকৃত উপসেট ছাড়াই তোমাদের নাম কিন্তু আমি রেখে দিয়েছি, এফ এস আই, এই জিনিসগুলো আমরা এখনো ব্যবহার করতে থাকবো। এখন সংযোগ সেট এবং ছেদ সেট এই দুইটা নিয়ে একটু আলোচনা করতে হবে। সংযোগ সেটটা কি? যোগ করা। সংযোগ সেট নামেই তো আসলে সংযোগ করা হচ্ছে, কানেক্ট করা হচ্ছে। সংযোগ সেট হলো কি, দেখো যদি আমি বলি যে খেলোয়াড়দের সেট, যারা খেলে তাদের সেট, খেলে কে কে? এই যে ফুটবল খেলে আর ক্রিকেট খেলে, আর কোনো তো খেলার কথা এখানে নাই। তাহলে ফুটবল আর ক্রিকেট যারা খেলে সবাইকে নিয়ে যদি আমি একটা সেট বানাই, তখন কি হবে? এই এফ আর সি এর একটা সংযোগ সেট হবে। ব্যাপারটা এমন, দেখো এফ এর ভেতরে কে কে আছে?
এফ এর ভেতরে আছে আর, F1 M, এখানে আছে ডি, এইচ, আর। আর সে ক্রিকেটও খেলে, আর সে ফুটবলও খেলে। তাহলে আমি যদি খেলোয়াড়দের সেট বলি, সেখানে কি হবে? এফ ইউনিয়ন সি, মানে এফ এও আছে, সি তেও আছে। না, এফ আর সিউ যে দুইটা আছে তাদের ভেতরে কমপক্ষে একটাতে আছে, তখনই ওটাকে আমরা বলে থাকি সংযোগ সেট। কমপক্ষে একটাতে আছে। দেখো এই আর যে আছে, সে এখানেও আছে, এখানেও আছে, আর তো থাকবেই। আমার যে সেটটা এফ ইউনিয়ন সি এর ভিতরে আর থাকবে। তারপরে ধরো F1 সেও থাকবে, এম সেও আছে, ডি আছে, এইচ আছে। তাহলে মোটমাট 5 জন ছিল যে কিনা সবগুলাই দেখা যেত যে 5 জন ছিল যারা কিনা ক্রিকেট আর ফুটবল, মোটমাট খেলোয়াড়ের সংখ্যা ছিল 5 জন, এবং 5 জনের সেটটা আমি বানিয়ে ফেলেছি। এভাবে আমরা সংযোগ সেট বানিয়ে ফেলতে পারি। ছেদ সেটের ব্যাপারটা ঠিক উল্টা। সেটা কি? যারা কিনা ফুটবলও খেলে আবার ক্রিকেটও খেলে, ফুটবল ক্রিকেট দুইটাই খেলে, ওটা হলো গিয়ে ছেদ সেট। এই সেটেও আছে, এই সেটেও আছে, এরকম জিনিসপত্র। আমরা সংযোগের ক্ষেত্রে কি রেখেছি? দুইটা সেটের ভেতরে একটা সেটে থাকলেই চলবে। দুইটা সেটে থাকলে তো ভালো, একটা সেটে থাকলেই চলবে। কিন্তু ছেদ সেটের ক্ষেত্রে ব্যাপারটা পাল্টে যাবে। ছেদ সেটের ক্ষেত্রে কি দুইটার ভেতরেই থাকতে হবে। যেমন এফ ইন্টারসেকশন সি, এই চিহ্ন দিয়ে বোঝায় যে এফ এর ভেতরেও আছে, সি এর ভেতরেও আছে। আর এই চিহ্ন দিয়ে বোঝায় এফ আর সি যে কোনো একটার ভেতরে অন্তত আছে। যখন এফ ইন্টারসেকশন সি, এটার মান হবে কি? এটাও আছে, এটাও আছে, একমাত্র সদস্য হলো গিয়ে আর। তাই এফ ইন্টারসেকশন সি হলো গিয়ে আর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এফ ইন্টারসেকশন সি, এফ ইউনিয়ন সি এগুলো কিভাবে নির্ণয় করা লাগে। এখন তোমাদের কাছে আমি একটা কাজ দিব, তোমরা আমাকে এখনই বের করে জানাবে যে আমি দুইটা নতুন জিনিস দিব, দুইটা নতুন সেট দিব, এবং এই দুইটা সেট দিয়ে তোমরা বের করে জানাবে যে এফ ইউনিয়ন সি, ধরো এফ এর মান আমি দিব এখন সংখ্যা 1 2, আর সি এর ভেতরে থাকলো 2 2 আর 3। সি এর ভেতরে আছে, সি এর ভেতরে আছে 2 এবং 3। এই যে এমন যদি সেট হয়, তখন তুমি আমাকে জানাও যে এফ ইউনিয়ন সি ইকুয়াল টু কত এবং এফ ইন্টারসেকশন সি ইকুয়াল টু কত। তোমরা সকলেই কমেন্ট করে জানানো শুরু করে দাও যে এফ ইউনিয়ন সি কত এবং এফ ইন্টারসেকশন সি কত। জাস্ট রিমাইন্ডার, এফ ইউনিয়ন সি বলতে বোঝায় এফ আর সি এর যে কোনো একটাতে থাকলেই চলবে, এফ ইন্টারসেকশন সি বলতে বোঝায় দুইটাতেই থাকতে হবে। আচ্ছা আমরা দেখি, যখন এফ ইউনিয়ন সি আমাদেরকে জানিয়েছে, বাপ্পি জানিয়েছে 1 2 3, আলিশা জানিয়েছে 1 2 3, এর অভি জানিয়েছে 2 2 বলতে বোধহয় তুমি এফ ইন্টারসেকশন 3 কে বোঝাচ্ছ, সি কে বোঝাচ্ছ। 1 2 3 এবং 2 মেরাজ পুরোটা একসাথে জানিয়েছে। আরজু তুমিও রাইট, ইমরান খান 1 2 3। আচ্ছা আকরামুল্লাহ বাপ্পি হায়ার ম্যাথও হবে, হায়ার ম্যাথ ক্লাসও সামনে আছে। আচ্ছা আব্দুল্লাহ মামুন 1 2 3 1 2 3 এফ ইউনিয়ন সি 1 2 3। আচ্ছা তাহলে বেশিরভাগই তোমরা বুঝতে পেরেছো এফ ইউনিয়ন সি, এফ ইন্টারসেকশন সি এটা বলতে কি বোঝায়। এখন সংযোগ সেট আর ছেদ সেট ছাড়াও আরো যেগুলো আছে সেগুলো হলো কি সেটের অন্তর আর পূরক সেট। সেটের অন্তর জিনিসটা কি? একটা সেট থেকে আর একটা সেট বিয়োগ। সেটের অন্তর ধরো এ সেটে এমন আছে যে 1 2 3, বি সেটে আছে 2 3 4। আমরা যদি বলি এ মাইনাস বি, এটা বলতে আমি সব সময় একদম আগে থেকেই বলে থাকি যে এ তে আছে বি তে নাই। যখন আমি এ থেকে বি বিয়োগ করছি, এ তে আছে বি তে নাই, এমন উপাদানগুলো বের করতে হবে। দেখো 1 যেটা সেটা এ তে আছে 1 আর বি তে নাই, তাহলে এই শর্তটা মানছে, 1 এটার ভেতরে পড়ে। 2 এ তে আছে কিন্তু বি তেও আছে, তাহলে শর্তটা মানছে। 3 এ তে আছে বি তেও আছে, তাহলে এই ক্ষেত্রেও শর্তটা মানছে না।
তাহলে আমার a মাইনাস বি এর ভেতরে থাকে শুধুমাত্র 1। যদি আমি b মাইনাস a করি, জিনিসটা একটু পাল্টে যাবে। b মাইনাস a এর ক্ষেত্রে জিনিসটা কি হবে দেখো তো। b তে আছে, a তে নাই। b তে আছে 2 আছে, a তেও তো 2 আছে, তাহলে এটা হবে না। 3 আছে b তে, a তেও তো 3 আছে, এটাও হবে না। 4 আছে b তে, a তেও তো, a তে কিন্তু 4 নাই, তাহলে এই যে এই 4 এই সেটটা আছে। আমরা পেয়ে গেলাম যে b মাইনাস a ইকুয়াল টু 4। এইটা হলো গিয়ে আমাদের সেটের অন্তর। কিন্তু পূরক সেট এই আইডিয়াটা একটু ডিফারেন্ট। পূরক সেট ব্যাপারটা কি, ধরো তোমার কাছে একটা সেট দেয়া আছে, যে কোনো একটা সেট। আমার কাছে, আমার মনে নাই যে যারা ক্রিকেট ফুটবল কোনোটাই খেলতো না, কিন্তু তাদের সেট যেটা, সেটার নামটা আমার পুরোপুরি মনে নাই। ধরো তাদের সেটের একটা নাম দিলাম যে FHI এরকম। আমাদের কাছে কিন্তু সবার সার্বিক সেট বলে একটা জিনিস ছিল, যেটা কিনা আলোচনার মধ্যে যত কিছু আছে সবকিছুকে বুঝিয়ে থাকে, সবাই মিলে সেটার ভিতরে আছে। পূরক সেট বলতে বোঝাবে সেটাই যে সবার থেকে যদি আমি এর পূরক সেট বের করতে চাই, সবার থেকে এ কে বাদ দিতে হবে। অর্থাৎ এ এবং এর পূরক সেট অর্থাৎ এ প্রাইম, এই দুজন মিলে এই পুরো ইউটা তৈরি করে। ব্যাপারটা এমন দেখো, যদি ইউ এর ভিতরে থাকে এফ এইচ আই ডি আর এম এমন যদি থাকে, তখন কি হবে যে ইউ থেকে এইটা বিয়োগ চলে যাবে। অর্থাৎ যা থাকবে তা হলো গিয়ে বাকি ইউ এ আছে কিন্তু এ তে নাই, সেগুলাই হলো গিয়ে এ প্রাইম। এ প্রাইম হলো ইউ এ আছে এ তে নাই, ইউ এ আছে এ তে নাই, এটা ডি আর এম। ডি আর এম এই সদস্যগুলা ইউ এ আছে কিন্তু এ তে নাই। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকেই পূরক সেট জিনিসটা বুঝে গেছি নিশ্চয়ই, যে ব্যাপারটা কি, সার্বিক সেট থেকে যদি আমার ধরো একটা সেট বি আছে, বি প্রাইম বলতে বোঝাবে সার্বিক সেট থেকে ওই বি কে বিয়োগ করলে যা হয় সেটাই। এটাই হলো গিয়ে বি এর পূরক সেট। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং আমরা সেট বিষয়ক নেক্সট কিছু প্রবলেমে চলে যেতে পারবো। আচ্ছা, একটু কনফিউশন ছিল, সাফি জানালো বুঝতে পেরেছে। ওকে, 1414। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা তোমাদের কাছে একটু একটু ডিফিকাল্ট, আগের চাইতে একটু ডিফিকাল্ট একটা প্রবলেম দেখবো। ধরো আমার কাছে কি আছে, একটা সমস্যা দেয়া আছে, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এইটা ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এমনটা প্রমাণ করে আনতে হবে। এখন আমার কাছে কি করা হচ্ছে, ইউ এর মানটা দেয়া আছে, ইউ মানে কি সার্বিক সেট, যেটা কিনা সবাই এটার ভিতরে আছে, এবং সেই মানটা 1 2 3 4 5 6 7, এটা হলো কি ইউ এর মান। আর আমার কাছে ধরো এ এর মানটা দেয়া আছে, এ এর মানটা কত, 135 135। বি এর মানটা হলো কি 2 4 6। এখন যদি তোমাকে বলা হয় যে এইটা প্রমাণ করে দিতে, কিভাবে করবা? এটা প্রমাণ করা আসলে অনেক সহজ হবে। তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ, রাইট সাইডের এ প্রাইম আছে, এটার মান আগে বের করি, বি প্রাইম আছে, এটার মান আগে বের করি, তারপরে তাদের ইন্টারসেক্ট করে দেখি। আমি নিশ্চয়ই এ প্রাইম বা বি প্রাইম এদের মান নির্ণয় করতে জানি। ধরো এ প্রাইম, এ প্রাইম বলতে বোঝায় সার্বিক সেটে আছে কিন্তু এ তে নাই এমন উপাদানগুলো। সার্বিক সেটে আছে কিন্তু এ তে নাই এমন উপাদানগুলো গিয়ে 2 4 6 7। তাহলে এ প্রাইম হলো গিয়ে 2 4 6 7। আর বি প্রাইম যেটা, সেটা হলো গিয়ে সার্বিক সেটে আছে কিন্তু বি তে নাই এমন উপাদান কি কি আছে। ধরো সার্বিক সেটে আছে কিন্তু বি তে নাই এমন উপাদানের ভেতরে আছে কি 1 3 5 7, 1 3 5 7। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় এই দুইটার ইন্টারসেকশন কত, বলতে পারবো না। ইন্টারসেকশন মানে বোঝায় এ প্রাইমেও আছে বি প্রাইমেও আছে, তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু
এইটা দুইটার ভেতরেই আছে এমন উপাদান হলো গিয়ে 7 পেয়ে গেলাম। তাহলে আমি একটার মান জেনে রেখেছি একটা সাইডে, আরেকটা সাইড যেটা আছে সেটার মানও তো জেনে রাখতে হবে, এবং সেটা ধরো আমরা এখন বের করে দেখাই। আরেকটা যে সাইডটা সেটা হলো গিয়ে এ ইউনিয়ন বি হোল প্রাইম। এ ইউনিয়ন বি হোল প্রাইম। প্রথমত আমার এ ইউনিয়ন বি জিনিসটা কি তা জানতে হবে। আমরা জানি যে এ ইউনিয়ন বি মানে হলো গিয়ে এ বি দুইটার ভিতরে একটা থাকলেই চলবে, কমন আনকমন দুইটা বি দিয়ে একটাতে থাকলেই চলবে এমন জিনিসপত্র কি আছে? আসলে 1 2 3 4 5 6 সবাইকে নিয়েই কাউন্ট করতে হবে, এবং আমার সার্বিক সেটটাতে আছে 1 2 3 4 5 6 7। তাহলে ইউ থেকে যদি আমি এম ইউনিয়ন বি এটা বাদ দেই, তাহলে আসলে কি হবে? 1 থেকে 7 প্রত্যেকটা সদস্যই আছে, আর এখানে 1 থেকে 6 এর কয়েকটা সদস্য আছে। এগুলো যদি বিয়োগ করে দেই যা থাকবে তা হলো গিয়ে 7। অর্থাৎ আমাদের যে এ ইউনিয়ন বি হোল প্রাইম এবং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম পুরোটার মানই আমরা নির্ণয় করে ফেললাম, এবং দেখলাম যে এই পার্ট আর এই পার্ট সমান হয়, আমরা প্রমাণ করে দেখাতে পারলাম। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে আইডিয়াটা, তার জন্য ধরো আমি একটা গল্প বলি। গল্পটা হলো গিয়ে, ধরো তোমরা তিনজন বন্ধু আছো। তিনজন বন্ধু, একজন এ, আরেকজন বি, আরেকজন সি। তোমরা তিনজন একটা দাওয়াত পেয়েছো, বিয়ের দাওয়াত। তোমরা যাবা এই বিয়ের দাওয়াতে, ঘুরতে যাবা। এখন কথা হলো গিয়ে তিনজন যে যাবাই এমন কথা নেই। এমন হতেই পারে যে হ্যাঁ তিনজনই গেছে, এমন হতে পারে যে দুইজন গেছে। দুইজনটা কিন্তু অন্যভাবেও হতে পারে, যে হ্যাঁ একবার এ আর বি গেল এমনটা হতে পারে, অথবা বি আর সি গেল এমনটাও হতে পারে, সি আর এ গেল এমনটাও হতে পারে, অথবা একজনই তো যেতে পারে এমনটাও হওয়ার তো চান্স আছে যে হ্যাঁ শুধুমাত্র বি গেল, শুধুমাত্র এ গেল, শুধুমাত্র সি গেল, মাত্র একজন করে করে গেল আর কেউ গেল না, অথবা তিনজনের কেউ যায়নি অর্থাৎ ফাঁকা, এমনটাও হতে পারে। ঘটনাটা কি করলাম, একটা জিনিস এটা কত ভাবে ঘটতে পারে এটা দেখালাম আর কি। পাওয়ার সেটের ক্ষেত্রে এমনই করা হয় যে একটা সেট দেয়া আছে, ওই সেট থেকে তুমি আরো কতগুলা সেট বের করে নিয়ে আসতে পারো, সেটাই আমরা এই পাওয়ার সেটে বের করে নিয়ে আসি। ধরা যাক তোমার হাতে এই যে এ বি আর সি এই একটা সেটই দেয়া ছিল। সেটটা ছিল এ সমান এ কমা বি কমা সি। তুমি যে এই সেটটা থেকে এই 8টা সেটই বের করে নিয়ে আসতে পারবে, এর থেকে বেশি আর পারবে না। আমি যে 8টা বলেছি, এখন এই 8টাকে একসাথে নিয়ে যে সেটটা হবে সেটা হবে কি পাওয়ার অফ এ, অর্থাৎ এ এর পাওয়ার সেট হবে যে নতুন সেটটা আমি বলবো, সেই সেটের ভিতরে এই 8টাই থাকবে। যতগুলো সম্ভব ছিল আমি সবগুলো দিয়েছি। সেগুলো কি হবে, ধরো এ একবার সিঙ্গেল গুলা দিলাম, ডবল গুলা নেই, এ কমা বি, বি কমা সি, সি কমা এ, আবার এ কমা বি কমা সি, আর লাস্টে ফাঁকা সেট, পুরোপুরি 8টা সদস্য। আচ্ছা, এটা পাওয়ার সেট, আমার মনে হয় সকলেই পাওয়ার সেট বুঝেছো। কিন্তু কথা হলো গিয়ে আরেকটা জিনিস একটু খেয়াল করো। পাওয়ার সেটের ক্ষেত্রে আমার যে মূল সেটটা ছিল, যে সেট থেকে আমি সবগুলো এই নতুন নতুন সেট বানিয়েছি, সেই সেটের সদস্য সংখ্যা কয়টা ছিল? সদস্য সংখ্যা ছিল 3টা। এই 3টা যে সদস্য সংখ্যা, এখন নতুন যে সেটটা হয়েছে তার ভেতরে সদস্য সংখ্যা হচ্ছে 8টা। 8, 3 আর 8 দুটার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে একটা। যদি তোমার এমন হয় যে তোমার কাছে যে সেটটা আছে তার সদস্য সংখ্যা m, ধরো 8 মানে কি 2 কিউব। যদি তোমার কাছে যে সেটটা আছে, ধরো এ এর সদস্য বা উপাদান, উপাদান যদি 3টা হয়, উপাদান nটি, ধরো উপাদান যদি nটি হয়, তাহলে কি হবে? তাহলে হলো কি পাওয়ার অফ এ থেকে যতগুলো সেট তুমি বানাতে পারবা, ওই সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার nt। তাহলে সকলেই আমাকে কমেন্ট করে জানাও যে যদি আমার ক্ষেত্রে আমি একটা তোমাদের কাছে সেট দিব
যে 1 2 3 4, এটা ধরো এ সেট, তাহলে পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কয়টা হবে? তোমার এই ক্ষেত্রে কিন্তু পাওয়ার অফ এ সেট পুরোটা বের করে নেওয়া লাগবে না, তুমি সরাসরি 2 টু দি পাওয়ার n এটা ইউজ করেই বলতে পারবা যে এইটার সদস্য সংখ্যা কয়টা হবে। আমাকে জাস্ট জানাও যে এই পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত। আমরা পাওয়ার সেটের মাধ্যমেই এই আজকের এই মুহূর্তে লাইভ ক্লাসটা শেষ করব, এবং পরের যে লাইভ ক্লাসটা আছে সেটা শুরু করব রাত 9টায়। তোমরা শুধু কমেন্ট করে জানাও যে পাওয়ার অফ এ এর কয়টা হবে। আচ্ছা, জিসান জানিয়েছে 16, তৌহিদ জানিয়েছে 16, শাফি জানিয়েছে 16। আচ্ছা ধন্যবাদ, ফরহাদ জানিয়েছে 16। তোমরা সকলেই তাহলে বুঝতে পেরেছো, যদি একটা সেটের সদস্য সংখ্যা 4 হয় তাহলে এইটার পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টি। তাহলে তোমরা সকলেই আশা করি আজকের যে দ্বিতীয় লাইভ ক্লাসটা অর্থাৎ রাত 9টার লাইভ ক্লাসটা সেটাতে জয়েন করবে। এই লাইভ ক্লাসে আমরা তুলনামূলক জটিল যে প্রবলেমগুলো সেগুলো আলোচনা করব, অন্বয় এবং ফাংশন, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এগুলো নিয়ে যদি বিন্দু মাত্র কনফিউশন থাকে এই পুরোটা আমাদের দ্বিতীয় লাইভ ক্লাসে কভার হয়ে যাবে। একটু এক্সট্রিম যে পর্যায়ের অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব, তাই সকলেই রাত 9টার লাইভ ক্লাসটা কেউ মিস করবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার ফিরে আসো।